প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং নতুন সিলেবাস 2026 সালের যে নতুন বই সেটার 10 নম্বর চ্যাপ্টার আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর এক্সারসাইজের লাস্ট প্রবলেম 5 নম্বরটা আমরা সলিউশন করব। আশা করি তোমরা যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা, যেহেতু এটা বাধ্যতামূলক চ্যাপ্টার, এখান থেকে পরীক্ষা অবশ্যই আসবে। তোমরা আশা করি উত্তর দিতে পারো সঠিকভাবে যদি আমার ক্লাসগুলো ঠিক মতো শোনো। এরপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্টে লিখলে আমি সেটার উত্তর দেব। কথা না বাড়িয়ে চলো যাই, আমরা আলোচনায় যাই। তো আমাদের এই হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী 2026 সালের এই আহ, বই, এটার 5 নম্বর সলিউশন, 179 পেজের। তো এখানে আমরা পড়ি আগে যে নিম্নোক্ত তথ্য দিয়ে অবলম্বন করে সালাম ট্রেডার্সের 2025 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তা আমরা একটু দেখি, রেওয়া মিলটা দেওয়া আছে এখানে, সালাম ট্রেডার্স রেওয়া মিল 31 ডিসেম্বর 2025। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে আসবাবপত্র ও মূলধন। তাহলে এখানে ডেবিট পাশে থাকে সম্পদ, তাহলে 50,000 আসবাবপত্র, মূলধন, এই দুইটা হলো ব্যালেন্স শিট আইটেম, তা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। যন্ত্রপাতি 6% ঋণ, যন্ত্রপাতি সম্পদ, এইটাও যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। ঋণ এটা দায়, এটাও আর্থিক অবস্থার বিবরণীতে। তবে এখানে 6% ঋণ মানে বুঝতে হবে যে এই ঋণটার রেট হচ্ছে 6% এবং কোনো তারিখ দেওয়া নাই, তাহলে আমরা ধরে নেব যে এটা বছরের শুরু থেকে আছে, অর্থাৎ এটা আগের বছর থেকে চলে আসতেছে, অর্থাৎ আমরা 1 বছরের সুদ হিসাব করবো 1 লাখের উপর 6% হারে। আচ্ছা, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব সম্পদ, চলতি সম্পদ 1 লাখ, প্রদেয় হিসাব 70,000, এটা চলতি দায়, এটা ব্যালেন্স শিট আইটেম। অতিরিক্ত মূলধন, এটা মালিকানা সত্ত্বে বিবরণীতে, এটা মূলধনের সাথে যোগ হবে 80,000, এই 4,50,000 সাথে 80,000 যোগ হবে। প্রাপ্য নোট ও প্রদেয় নোট, প্রাপ্য নোট সম্পদ 10,000, প্রদেয় নোট দায় 20,000। তো এইখানে একটু জিনিস আলোচনা করে নিই আমি। প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট, প্রদেয় হিসাব ও প্রদেয় নোট দুইটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব এটা বাকিতে ক্রয় বিক্রয় থেকে সৃষ্টি হয়, অর্থাৎ আমি যখন বাকিতে ক্রয় করি তখন প্রদেয় হিসাব সৃষ্টি হয়, আমি যখন বাকিতে বিক্রয় করি তখন প্রাপ্য হিসাব সৃষ্টি হয়, অর্থাৎ আমরা টাকাটা পাইনি, পাবো। আর প্রদেয় হিসাবে আমরা টাকাটা দিতে পারিনি, আমাদেরকে দিতে হবে পরে, বাকিতে ক্রয় করেছি। কিন্তু এই প্রাপ্য নোট আর প্রদেয় নোট এটা হচ্ছে যে কোনো ক্রয় বিক্রয় থেকে না, অ্যাকচুয়ালি এটা হলো অর্থ সংস্থানের প্রয়োজনে অনেক সময় এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর কাছ থেকে একটা বিল ইস্যু করে, একটা নোট ইস্যু করে। নোট ইস্যু করে সেখান থেকে তার মাধ্যমে অর্থ সংস্থান করে স্বল্প মেয়াদী, 1 মাসের জন্য বা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য। অর্থাৎ আমরা যখন কোনো নোট ইস্যু করি তখন এ দিলে পরে তখন আমরা টাকা পাবো, টাকা পাচ্ছি, এখন এটা আমাদেরকে পরিশোধ করতে হবে, এটা হলো প্রদেয় নোট। কিন্তু কেউ আমাদের ফেভারে কেউ নোট ইস্যু করছে, আমরা তাদের কাছ থেকে নোটটা কিনেছি, তাদেরকে এখন পেমেন্ট করেছি, তাহলে সেটা হলো প্রাপ্য নোট, এই টাকাটা আমরা পাবো তাদের কাছ থেকে। এটা সুদ সহ অনেক সময় এখানে সুদের হার থাকে, আবার অনেক সময় পারস্পরিক ইয়ের কারণে ডাইরেক্ট সুদ না থেকে এটা ডিসকাউন্টে ব্যাংকের মাধ্যম দিয়ে এটা ক্যাশ করা হয়, ব্যাংক এটা আন্ডাররাইট করে টাকা দেয়। তো আপাতত আমরা এটুকু বুঝলাম যে প্রাপ্য হিসাব আর প্রদেয় হিসাব এটা ক্রয় বিক্রয় থেকে সৃষ্টি হয়, আর প্রাপ্য নোট এবং প্রদেয় নোট হিসাবে অর্থ সংস্থানের একটা উৎস, এটা ডকুমেন্ট ইস্যু করে আর্থিক প্রয়োজনটা মেটানো হয় স্বল্প সময়ের জন্য। এরপরে অগ্রিম বেতন দেওয়া আছে 20,000 টাকা, এটা চলতি সম্পদ, ব্যালেন্স শিট আইটেম। বকেয়া শুল্ক এটা দায়, বকেয়া মানে দায়, আমাদের বুঝতে হবে এই টাকাটা আমরা দিতে পারি না, এটা আমাদের দায় আছে, বকেয়া শুল্ক, এটা ব্যালেন্স শিট আইটেম, চলতি দায়। আর অগ্রিম বেতন চলতি সম্পদ। ব্যাংক জের এটা চলতি সম্পদ, ব্যাংক জের মানে ডেবিট পাশে আছে, মানে আমরা ব্যাংকে টাকা আমাদের জমা আছে 90,000 টাকা। আচ্ছা, এরপরে ইজারা সম্পদ 20 বছরের জন্য, ইজারা সম্পদ দেওয়া আছে 2 লাখ। তো ইজারা সম্পদের 20 বছরের জন্য মানে বুঝতে হবে যে প্রতি বছরের জন্য এই সম্পদের অবচয় বা অবলোকন করতে হবে।
20 দিয়ে ভাগ করে 2 লাখ যদি ভাগ দিই তাহলে 10,000, 10,000 টাকা করে প্রতি বছর আমাদেরকে খরচ দেখাতে হবে অবলোকন করে। এই সম্পদটা যেহেতু বলছে যে এই 2 লাখ টাকা এই সম্পদ 20 বছরের জন্য, তাহলে প্রতি বছরে আমার 1 লাখে যদি 20 দিয়ে ভাগ দিই তাহলে 10,000, 10,000 করে প্রতি বছর খরচ দেখাতে, তাহলে এই বছর আমাদেরকে অপচয়ের মতো অবলোকন দেখাতে হবে 10,000 টাকা। যদি অপচয়ের সমন্বয়ের মধ্যে না থাকলো, যেহেতু এখানে দেওয়া আছে এই এই 20%, ঠিক একইভাবে এই ঋণের কাছে 6% লেখা অপচয়ের মধ্যে সমন্বয় এন্ট্রির মধ্যে না থাকলেও আমাকে এটা হিসাবের মধ্যে আনতে হবে। ইজারা সম্পদও তাই, এখানে সমন্বয় এন্ট্রির মধ্যে না থাকলেও আমাকে 1 বছরের 10,000 টাকা খরচ দেখাতে হবে অবচয় হিসাবে, অবলোকন হিসাবে। সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা, তাহলে এইটা সরঞ্জাম বিক্রি, পুরাতন সরঞ্জাম বিক্রি করে মুনাফা পাওয়া গেছে, এটা নর্মাল আয় না, এটা অন্যান্য আয়ের মধ্যে থাকবে, এটা বিশদ আয় বিবরণের মধ্যে আসবে এটা। ডক চার্জ 30,000, ডক চার্জ বলতে এটা ক্রয়ের সাথে জড়িত, আমরা ক্রয়ের সাথে যে এটা যোগ হবে 30,000 টাকা বিশদ আয় বিবরণীতে। ঋণের সুদ ও প্রাপ্ত কমিশন, ঋণের সুদ এটা অন্যান্য ব্যয় 2,000, এই যে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে কিন্তু ঋণের সুদ 2,000 টাকা দেওয়া আছে। আর প্রাপ্ত কমিশন এটা আয় ও অন্যান্য আয়ের মধ্যে 10,000 যাবে, কিন্তু এই ঋণের সুদটা 2,000 আছে, আর ঋণ নেওয়া আছে আমাদের দেখাচ্ছে এখানে 1 লাখ, তাহলে 1 লাখ টাকার 6% কিন্তু 1 বছরে হয় 6,000 টাকা। 6,000 টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে 2,000 টাকা, তার মানে বুঝতে হবে এই 2,000 টাকা অলরেডি এই সুদটা পরিশোধ করা হয়েছে, ব্যাংকে দেওয়া হয়েছে। আর তাহলে 6,000 থেকে 2,000 বাদ দিলে 4,000, 4,000 এখনো বকে আছে, এই সুদটা দেওয়া হয়নি। তাহলে আমাদের যখন আমরা অন্যান্য খরচের মধ্যে ব্যাংকে ঋণের সুদ লিখবো 2,000, তখন এর সাথে আমাকে আরো 4,000 বকেয়া যোগ করে 6,000 মিলাতে হবে, কারণ কি এখানে 6%, 1 লাখের 6% হয় 6,000। আমরা যখন ডিটেলস অঙ্কটা করবো তখন দেখবো আমরা। ক্রয় বিক্রয়, হ্যাঁ এটা বিশদ আয় বিবরণীতে যাবে। বিক্রয়ের ঘরে বিক্রয়, ক্রয়ের ঘরে ক্রয়, আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য, এটাও ক্রয়ের সাথে যোগ হবে। 9% বিনিয়োগ, এখানে 9% বিনিয়োগ, এটা সম্পদের পাশে আছে, এটা সম্পদ, এটা ডেবিট পাশে আছে, 1 লাখ সম্পদ, এটা হলো আমাদের ব্যালেন্স শিট আইটেম, দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে যাবে 1 লাখ। এবং এখানে আবার সুদ হিসাব করতে হবে 9%, 9% 1 বছরে হয় 9,000 টাকা, 1 লাখে 9,000, তাহলে এইখানে 1/9 থেকে নিচে বিনিয়োগটা করা হয়েছে, তাহলে 1/9 ধরে, তাহলে 9 মাস পুরো, 9, 10, 11, 12, তার মানে 4 মাস, 4 মাসের আমাকে, তাহলে 1 বছরে 9,000 হয়, 9,000-কে 12 দিয়ে ভাগ দিলে 1 মাসের হবে, ওর সাথে 4 দিয়ে গুণ করলে 4 মাসের হবে, তাহলে 4 মাসের আমাদের আয় দেখাতে হবে। এই আয়টা অন্যান্য আয়ের মধ্যে আসবে বিনিয়োগের সুদ হিসাবে, এবং এটা আবার আমাদের চলতি সম্পদের মধ্যে ব্যালেন্স শিটে যাবে। এখন সমন্বয়গুলো আমরা দেখি। সমন্বয়ের মধ্যে বলছে অগ্রিম বেতনের 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ অগ্রিম বেতন আমরা দেখলাম 20,000 টাকা, এই যে এখানে আছে অগ্রিম বেতন 20,000 টাকা, এই যে, তাহলে 20,000 টাকার মধ্যে তাহলে অগ্রিম থেকে আমরা 20,000 টাকা বাদ যাবে, এটা ব্যালেন্স শিটে যে 10,000 টাকা অগ্রিম থাকবে, আর 10,000 টাকা আমরা কি করব, 10,000 টাকা আমরা বিশদ আয় বিবরণীতে বেতন খরচ, বেতন হিসাবে আমরা 10,000 টাকা খরচ দেখিয়ে দেব। তাহলে আমার এটা দুইবার এন্ট্রি হবে, একবার হবে এই 10,000 টাকা, একবার যাবে হচ্ছে বিশদ আয় বিবরণীর পরিচালনা ব্যয়ের মধ্যে যাবে বেতন বাবদ, আর একবার যাবে কোথায়, ব্যালেন্স শিটে যাবে চলতি সম্পদ থেকে, ওই অগ্রিম বেতন থেকে 10,000 টাকা বিয়োগ যাবে, এই দুই জায়গায় যাবে। অলিখিত ধারে ক্রয় ও আন্তঃফেরত যথাক্রমে 12,000 ও 10,000, অর্থাৎ অলিখিত ধারে ক্রয় 12,000। তো অলিখিত মানে কি, এটা এখনো হিসাবভুক্ত হয়নি, তাহলে এই 12,000 দুইবার যাবে, একটা ক্রয়ের সাথে যোগ হবে, যেহেতু অলিখিত ধারে ক্রয় করেছি আমরা, 12,000 টাকা ক্রয় বৃদ্ধি পাবে। আর ধারে ক্রয় করার জন্য প্রদেয় বিল হিসাব, এইটা 12,000 টাকা বৃদ্ধি পাবে, তাহলে প্রদেয় বিলের সাথে ব্যালেন্স শিটে যে 12,000 একবার যোগ হবে, আর 12,000 একবার ক্রয়ের সাথে যা যোগ হবে, এই দুইটা জায়গায় সে যাবে। আমরা জানি সমানুপাতি সবসময় দুই জায়গায় দেয় মিনিমাম। আর আন্তঃফেরত আছে 10,000, তাহলে আন্তঃফেরত 10,000 মানে এটা বিক্রয় থেকে 10,000, তাহলে আমাদের বাদ যাবে, আন্তঃফেরত মানে আমাদের কাছে ফেরত আসছে, মানে বিক্রয় করছি সেখান থেকে আসছে, তাহলে বিক্রয় থেকে 10,000 বাদ যাবে, তো কমে যাবে। আর কি হবে, অর্থাৎ যখন কমে আসলো তখন আমাদেরকে ধরে নিতে হবে আমাদের প্রাপ্য বিল থেকেও 10,000 টাকা কমে যাবে, কারণ ধারে বিক্রয় করা হয়েছিল বলেই আমরা এই এটা ফেরত আসলো, তো ধারে যখন ফেরত আসলে কিছু বলা না থাকলে বুঝতে হবে ধারে পণ্য বিক্রি করেছিলাম সেটা ফেরত আসছে, তাহলে 10,000 টাকা ক্রয়ও কমে যাবে, 10,000 টাকা প্রাপ্য বিলও কমে যাবে, অর্থাৎ ব্যালেন্স শিটে যে প্রাপ্য বিল থেকে 10,000 কমবে, বিয়োগ হবে, আর বিশদ আয় বিবরণীতে বিক্রয় থেকে 10,000 টাকা বাদ যাবে।
আসবাবপত্র যন্ত্রপাতির 5% অবচয় ধরতে হবে। তাহলে এই অবচয় তো আমরা জানি, এটা পরিচালনা ব্যয়ের মধ্যে আমরা হিসাব করবো 5% করে। হিসাব করে এটা খরচ দেখাবো, আবার ব্যালেন্স শিটে যায় ওখানে আসবাবপত্র থেকে তার অবচয় বাদ, যন্ত্রপাতি থেকে তার অবচয় বাদ দিয়ে আমরা নেটটা দেখাবো। শোরুমের ভাড়া বাবদ চেক প্রদান 10,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তার মানে কি, ভাড়া প্রদান করা হয়েছে, তাহলে এটা খরচ পরিচালনা ব্যয়ের মধ্যে যাবে। ভাড়া খরচ 10,000। আর কি হবে, চেক মারফত যেহেতু দিয়েছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স 10,000 কমে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম ব্যাংকের জের আছে 90,000, তার মানে আমার ব্যালেন্স শিটে যায় ওখানে চলতি সম্পদের মধ্যে থেকে 90 থেকে 10 বাদ দিব, দিয়ে ওখানে 80,000 দেখাবো। তাহলে এটা দুই জায়গাতে ট্রিটমেন্ট হলো। মজুত পণ্য কি হয়, মজুত পণ্য ক্রয়ের টোটাল ক্রয়, ওখান থেকে যে এটা আবার বাদ দিতে হয় একবার বিশদ বিবরণীতে, আর এটা যা আবার চলতি সম্পদ হিসেবে ব্যালেন্স শিটে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, এই 25,000। আমরা বুঝে নিলাম কি হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি আমাদের দেখাচ্ছি তোমাকে অঙ্কটা, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। চলো আমি এখন একটা শেয়ার দিই যাতে করে তোমরা প্রবলেমটা দেখতে পারো। আচ্ছা, এই যে প্রবলেমটা এখানে দেখো, এই 87 পেজের সেই প্রবলেম আমরা সব লিখে নিলাম। তাহলে বিক্রয় ছিল 3,90,000, আর ফেরত এটা সমন্বয় এন্ট্রির মধ্যে দেওয়া ছিল 10,000 টাকা। আন্ত ফেরত বলা ছিল ওখানে, কাজে এটা আমরা, এটা আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত। ধর এখানে আন্ত ফেরত আমরা লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই, এখানে আন্ত ফেরত লেখা যেত। আন্ত ফেরত, আন্ত ফেরত হচ্ছে 10,000 টাকা, বাদ দিলাম 3,80,000 টাকা হলো আমাদের নেট বিক্রয়। এবার প্রারম্ভিক মজুদ 20,000 টাকা, এটা ব্যালেন্স শিটের রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে আমাদের। রেওয়া মিলের মধ্যে দেখো 20,000 টাকা দেওয়া আছে। আর ক্রয় আছে 2,28,000, রেওয়া মিলের মধ্যে আছে। আর অলিখিত ধারে ক্রয় সমন্বয় এন্ট্রির মধ্যে আছে 12,000, এখানে যোগ হবে। তাহলে অলিখিত যেহেতু, তাহলে যোগ হবে, যোগ হলে কি হলো, 2,40,000 হলো যোগ করে। ডক চার্জ রেওয়া মিলে দেওয়া আছে 30,000, এগুলো সব এখন যোগ করলাম আমরা, এই 20,000 প্লাস 2,40,000 প্লাস 30,000 হয়ে হলো 2,90,000। ওখান থেকে সম্পূর্ণ মজুদ 25,000 বাদ দিলে 2,65,000 হলো। এখন মোট নেট বিক্রয় থেকে 3,80,000, এখানে আমাদের এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমরা লিখতে পারি এখানে, বিক্রিত বিক্রিত পণ্যের মোট ব্যয়, বিক্রিত পণ্যের মোট মোট ব্যয় হচ্ছে 2,65,000, অর্থাৎ যে পণ্যটা বিক্রি করেছি আমরা, এই 3,80,000 টাকা, এটা আমাদের বিক্রয় মূল্য। কিন্তু ওটার হলো ক্রয় মূল্য আর কি, অ্যাকচুয়ালি বিক্রিত পণ্যের মোট ব্যয় হলো আমরা এই 2,65,000। তাহলে 3,80,000 থেকে 2,65,000 বাদ দিলে 1,15,000 হলো মোট মুনাফা। আচ্ছা, এখন পরিচালনা ব্যয়, শোরুম ভাড়া 10,000 টাকা, এটা সমন্বয় এন্ট্রির মধ্যে আছে যে চেকের মাধ্যমে 10,000 টাকার ভাড়া দেওয়া হয়েছে, তাহলে এই 10,000 টাকা এখানে চলে আসলো। আর বেতন, বেতনও আছে। অগ্রিম বেতন দেওয়া ছিল 20,000 টাকা, কিন্তু ওখানে বলছে যে 10,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 10,000 টাকা অলরেডি আমাদের এটা টাইম পার হয়ে গেছে, অর্থাৎ এটা খরচ হিসেবে দেখাতে হবে। এই জন্য আমি এখানে একটা স্টার দিয়ে রেখেছি, যে নিচে একটা টিকা দিয়ে, টিকার বোঝানোর জন্য যে অগ্রিম বেতন থেকে 10,000 টাকা খরচ দেখানো হয়েছে আসলে। তারপরে প্রাপ্ত কমিশন রেওয়া মিলে দেওয়া আছে 10,000। বিনিয়োগের সুদ, এর আগে আমি বলেছিলাম যে 9%, 1,000 টাকা 9% বলছে, তো আমরা যেহেতু 1/9 বিনিয়োগটা দেখানো আছে ওখানে 4 মাসের হতে হবে, এই জন্য এটাকে 1 বছরের করার পরে 12 দিয়ে ভাগ দিয়ে 4 দিয়ে গুণ দিলে 3,000 টাকা। তাহলে এই 20,000 প্লাস 10,000 প্লাস 3, এটা যোগ করলে অন্যান্য আয় হলো 33,000। তাহলে মোট আয় হলো এই 67,500 সাথে 33 যোগ হলে 1,05,000। এবার অন্যান্য ব্যয়, ব্যাংক ঋণের সুদ, এটা রেওয়া মিলে দেওয়া আছে 2,000 টাকা, এবং বকেয়া ঋণের সুদ এটা 4,000 টাকা। কারণ ওখানে 6%-এর 6,000 টাকা হতে হবে বছরে, আর 2,000 টাকা রেওয়া মিলে আছে মানে 2,000 টাকা অলরেডি চার্জ করা আছে, তাহলে আমার বকেয়া আসলে আসলে 4,000 আছে। এই জন্য আমি এখানে দেখেছি 1,000-এর উপরে 6% করে বিয়োগ 2,000, 2,000 বলতে এই উপরের এই 2,000, 2,000 এখানে বিয়োগ দিচ্ছে, কারণ এটা অলরেডি পরিশোধ আছে, আমাদের রেওয়া মিলে দেখানো আছে। কিন্তু এই বিয়োগ করলে 4,000 টাকা তাহলে আমার এখনো বকেয়া আছে, টোটাল 6,000 হলো। তাহলে মোট অন্যান্য ব্যয় 6,000, তাহলে 1,05,000 থেকে 500 থেকে 6,000 বাদ দিলে 94,500, এটা হলো আমাদের নেট মুনাফা।
নিচে এখানে লিখে দিচ্ছি আমরা টিকার মধ্যে ব্যাংক ঋণের সুদ 1 বছরের ধরা হয়েছে এবং তার মধ্যে 2,000 টাকা ইতিমধ্যে হিসাবভুক্ত হয়েছে। তাহলে 2,000 টাকা হিসাবভুক্ত দিয়ে আর 4,000 বকেয়া। আচ্ছা, এবার স্টেটমেন্ট অফ ইকুইটির যদি আমরা দেখি এখানে, তাহলে প্রারম্ভিক মূলধন এটা রেওয়া মিলে দেওয়া আছে, দেখো 4,50,000 টাকা। এর সাথে নেট মুনাফা 94,500, এই যে এখানে আছে 94,500 নেট মুনাফা চলে আসলো এখানে। ওর সাথে আর অতিরিক্ত মূলধন, এটা ব্যালেন্স শিটে রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে, দেখো 80,000 টাকা। তাহলে এগুলো যোগ করলে এখানে কোনো উত্তোলন নাই, উত্তোলন থাকলে আমরা বিয়োগ করতাম, কোনো উত্তোলন নাই। যোগ করে আমাদের 6,24,500, এটা হলো মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব। এবার আমরা ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিটের মধ্যে স্থায়ী সম্পদ আসবাবপত্র 50,000 ছিল, এর অবচয় 5% অবচয় বলা ছিল ওখানে। আমরা অবচয় আমরা ধরেছি ইয়েতে, এখানে যে এখানে দেখো আমরা অবচয় যে আসবাবপত্রের অবচয় এখানে আমাদের 2,500 ধরেছি, যন্ত্রপাতির অবচয় 5% ধরেছি 3,000, 15,000, এই মোট 17,000 এখানে দেখানো আছে আসবাবপত্র। এবং ইজারা সম্পদের অবলম্বন এই যে এখানে দেখানো হয়েছে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 লাখ টাকা, 2 লাখ টাকা 20 দিয়ে ভাগ করে, 20 বছরের জন্য যেহেতু, তাহলে 1 বছরে হবে 10,000। এইটা দেখানো হয়েছে। এটা আবার ব্যালেন্স শিট এখানে চলে আসলো যে 50,000 থেকে তাহলে 2500 বাদ যাবে, যে 47,500। 3 লাখ থেকে অবচয়ের 5% অবচয়, এটা বাদ গেল 15,000, বাদ দিলে 2,25,000 নেট যন্ত্রপাতি। ইজারা সম্পত্তি তাই 2 লাখ ছিল, ওখান থেকে অবলোকন করলাম 10,000, তাহলে 1,90,000। এই তিনটা যোগ করে 47,500, 2,85, 190 যোগ করে হলো 5,22,500 টাকা। এটা হলো মোট স্থায়ী সম্পদ। আচ্ছা, বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আমাদের দেখা আছে বিনিয়োগ হচ্ছে 1 লাখ টাকা, 1,9 দেওয়া আছে। তাহলে প্রাপ্য হিসাবের মধ্যে আমাদের এবার আসি আমরা, এটা বিনিয়োগ লিখলাম আমরা। এবার চলতি সম্পদের মধ্যে আছে প্রাপ্য হিসাব 1 লাখ। প্রাপ্য হিসাব 1 লাখ মিলে আমরা প্রাপ্য হিসাব দেখেছি 1 লাখ, হ্যাঁ 1 লাখ। আর ওর সাথে যোগ হবে হচ্ছে বিয়োগ হবে আন্তঃফেরত। কেন আন্তঃফেরত বিয়োগ হবে? কারণ এটা আমরা বলেছি যে একটা এন্ট্রি দুই জায়গায় হয়। 10,000 টাকা অলিখিত ছিল আন্তঃফেরত, তাহলে আন্তঃফেরত অলিখিত মানে আমার বিক্রয় থেকে আমি আন্তঃফেরত বাদ দিলাম একবার, আবার আমার প্রাপ্য হিসাব থেকে 10,000 বাদ দেবো, কারণ আমার প্রাপ্য হিসাব কমে যাবে। যেহেতু বাকিতে বিক্রয় করছিলাম তখন প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছিল, তাহলে যখন ফেরত আসলো তাহলে ওইটা কমে যাবে। বিয়োগ করলাম, 90,000 হলো। প্রাপ্য নোট রেওয়া মিলে দেওয়া আছে 10,000, এখানে আসলো। ব্যাংক যে 90,000 ছিল আর ওর সাথে সব শোরুম ভাড়া চেক দেওয়া হয়েছে, তাহলে এটা বাদ যাবে। তাহলে এখন ব্যাংকের যেটা হবে 80,000 টাকা। এটা সমন্বয় এন্ট্রি দুইবার হবে। একবার আমরা শোরুম ভাড়া খরচ দেখেছি 10,000, এবার এখানে 10,000 বিয়োগ দিলাম ব্যাংকের থেকে, ব্যালেন্স থেকে, তাহলে 80,000 থাকলো। অগ্রিম বেতন 20,000 ছিল রেওয়া মিলে, তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেটা এই 10,000 আমরা দেখালাম ইয়েতে, বিশদায় বিবরণীতে বেতন বাবদ, ওখানে 10,000 দিলাম। এই 10,000 বাদ দিলে আর 10,000 থাকলো, এটা আমাদের অগ্রিম এখন থাকলো। এই অগ্রিম এটা সম্পদ, চলতি সম্পদ। বকেয়া বিনিয়োগের সুদ 3,000, 4 মাসের সুদ ওখানে, বিনিয়োগের সুদ আমরা হিসাব করলাম। এই টাকাটা আমরা অন্যান্য আয়ের মধ্যে যে ব্যালেন্স ইয়াতে ইনকাম স্টেটমেন্টে দেখিয়েছি, অন্যান্য আয়ের মধ্যে এই যে বিনিয়োগের সুদ 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা এখানে চলে আসলো। সমাপনী মজুত পণ্য এটা সম্পদ, চলতি সম্পদ 25,000, তাহলে এগুলো সব যোগ করে মোট হলো 2,18,000। এটা হলো মোট চলতি সম্পদ। 2,18,000 সাথে উপরের এই 5,22,000 এবং 1 লাখ যোগ করলে হলো 8,40,500, এটা হলো আমাদের মোট সম্পদ। এবার আমরা যদি মালিকানা সত্ত্ব এবং দায় দেখি, তাহলে মালিকানা সত্ত্ব 6,24,500, এটা যে এখান থেকে পাইলাম আমরা। মালিকানা সত্ত্ব বিবরণী সমাপনী ব্যালেন্স 6,24,500 এখানে আসলো। এরপরে কি করলাম, আর কি আছে, ব্যাংক ঋণ আছে 1 লাখ। ব্যাংক ঋণ রেওয়া মিলের মধ্যে 1 লাখ আছে, 6% হারে যে ঋণ নেওয়া আছে সেটা আমাদের দীর্ঘমেয়াদী দায় এখানে আসলো। এরপর চলতির মধ্যে আছে প্রদেশী হিসাব আছে, ইয়ের মধ্যে রেওয়া মিলের মধ্যে 70,000, আর অলিখিত ধারে ক্রয় এটা যোগ হবে 12,000। কারণ আমরা বলেছিলাম যে সমন্বয়ের মধ্যে দুইবার এন্ট্রি হবে, একবার প্রদেয় হিসাবের সাথে এখানে 12,000 যোগ হলো, আর ওদিকে ক্রয়ের সাথে যোগ হলো, কারণ ধারে ক্রয় এটা লিপিবদ্ধ ছিল না। যদি আমরা লিখতাম তাহলে কি হতো, প্রদেয় হিসাব আমাদের 12,000 টাকা বাড়তি থাকতো, আবার ক্রয়ও বেশি হতো। এই জন্য আমরা দুটো আবার যোগ করে নিলাম। তাহলে 70-এর সাথে 12 যোগ করে হলো 82,000,
প্রদেয় নোট এটা রেওয়া মিলে দেওয়া আছে 20,000। বকেয়া শুল্ক রেওয়া মিলে দেওয়া আছে 10,000, এগুলো দায়। বকেয়া ঋণের সুদ 4,000 টাকা, কারণ ঋণের সুদ 1 বছরে হয় 6,000, তার মধ্যে 2,000 টাকা অলরেডি রেওয়া মিলের মধ্যে ছিল, মানে 2,000 টাকা আমরা পরিশোধ করে দিয়েছি, আর বাকি আছে 4,000। এই 4,000 টাকা আমাদের দায়। মোট চলতি দায় এই কটা যোগ করে এটা 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 যোগ করে হলে 1,16,000। এর সাথে এই 1,00,000 আর এই 6,24,500 যোগ করে টোটাল হলো 8,40,500। এটা হলো মোট মালিকানা সত্ত্ব দায়। এই যে দুইটা মিলে গেল আমাদের 48,500, 48,500। তার মানে আমাদের বুঝতে হবে অঙ্কটা ঠিক আছে। তাহলে আমরা এই 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 চ্যাপ্টারের এটা হলো লাস্ট ভিডিও। আশা করি তোমরা তোমাদের উপকারে আসবে। যদি এরপরেও কোনো কিছু জানার থাকে তোমরা নির্দ্বিধায় আমাকে রিচ করতে পারো আমার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আমার চ্যানেলটা এবং আমার ডিসকাশন যদি ভালো লেগে থাকে, আশা করবো তোমরা নিজেরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।